মাত্র 25 কোটি টাকার জন্য এই লোকটিকে এইভাবে হ্যারাস করা হয়। যে 1.5 লক্ষ কোটি টাকা পাচার করে দেওয়া হয়, তখন সর্বোচ্চ আদালত থেকে নির্দেশনা দেওয়া হয় এরকম যে এই টাকা পাচারের বিষয়ে কোনো কথা বলা যাবে না, কোনো বিবৃতি দেওয়া যাবে না, কোনো ধরনের সংবাদ ছাপা যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন মামলায় উনি জড়িয়ে আছেন, এবং সর্বশেষ গতকাল তিনি একটা খুব আহ, দুঃখ ভারাক্রান্ত গলায় বলেছেন যে লোহার খাঁচায় দাঁড়াতে হলো, অভিশপ্ত জীবনের শীর্ষবিন্দুতে পৌঁছেছি। অর্থাৎ উনি মানি লন্ডারিং প্রতি একটা মামলায় তার অভিযোগ গঠনের শুনানি হয়েছে কাল। এবং সেইখানে ঢাকার আদালতে যে এজলাস কক্ষে আসামিদের জন্য যে গারদখানা, লোহার খাঁচা থাকে, সেটায় অন্যান্যদের সাথে তাকে তিনিও ছিলেন ওখানে গিয়ে, বিচারক বলায় ওখানে গিয়ে উনি দাঁড়িয়েছেন। সেটা আহ মানে সেটা সেই হিসেব বিষয়টাকে, সেই অভিজ্ঞতাটাকে বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন অভিশপ্ত জীবনের অংশ। সো ফরিদ ভাই, আমি আপনার কাছেই প্রথমে যাচ্ছি। আমাদের বাংলাদেশে আর কবে কোনোদিন নোবেল পুরস্কার কেউ পাবেন কিনা এখনো আমরা জানি না। সো এরকম একটা নোবেল বিজয়ীকে আমরা আহ, মাত্র 25 কোটি মানি লন্ডারিং এর মামলায় তাকে লোহার গারদে যেতে হয়েছে, যেখানে কিনা হাজার হাজার কোটি টাকা নিয়ে এক একজন পালিয়ে যাচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে। সো ফরিদ ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি প্লিজ। ধন্যবাদ জি। আমরা এটা বিভিন্ন ভাবে দেখা যায়। একটা যেটা আপনি বললেন যে একজন নোবেল বিজয়ী আমাদের তো একজনই আছেন, এবং তাকে এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়াতে হলো, এবং সেটা উনি নিজেই, আমরা বুঝতে পারছি যে যে আবেগপূর্ণ কণ্ঠে তিনি বলেছেন যে জীবনে আমাদের আমাকে এটাও সইতে হলো, এবং তিনি এটাও বলেছেন যে এটা একটা অভিশপ্ত জীবন বলে আমার মনে হচ্ছে। এবং তিনি বলেছেন গডেসেস আমাকে নিয়ে কি করতে চাচ্ছে সেটা তিনি হুম। বলেছেন। কাকে বলেছেন এটা সেটা তিনি বলেননি। আহ, এটা আহ, এবং তার যে বয়স, এই বয়সে এই ধরনের একটা অবস্থায় যে কোনো মানুষেরই এই ধরনের একটা আহ, প্রতিক্রিয়া তার নিজের মধ্যে হতে পারে। এখন দেখুন, এটা একটা দিক। এবং আপনি যেটা বললেন আরেকটা দিক হচ্ছে যে আমার মনে হয় যে আদালত বা এখানে যারা তার এইগুলো করছে, বা আদালতের বিচারেও এখন আহ, একটার সাথে আরেকটা সংযুক্ত না করেও তারা হয়তো বলবে যে বাংলাদেশে আইন সকলের জন্য সমান। এখন এই ক্ষেত্রে যদি অন্য একজন আসামিও মানে তাকেও কাঠগড়ায় দাঁড়াতে হয়, আহ, লোহার গরদেরই হোক বা কাঠ গড়া যেটাকে আমরা বলি, তাহলে সকলকেই দাঁড়াতে হবে। এবং এটা নিয়েও তারা আমাদের বিচার ব্যবস্থাকে, আইনের ব্যবস্থাটাকে, যেখানে কাউকে আহ, তার অবস্থানটা কি সমাজে, আন্তর্জাতিক ভাবে তার অবস্থানটা কি, বা তিনি কত বড় আহ, মাপের ব্যক্তি, সেগুলোকে আমরা বিবেচনা করছি না। আমরা বিবেচনা করছি যে তিনি যে অভিযুক্ত সেটাকে আমরা তুলে ধরতে চাচ্ছি, এবং সেখানে সবাই সমান এটা তুলে ধরতে চাচ্ছি। এখন এই জায়গাটার মধ্যে আপনার দুটো পক্ষ, আমরা সাংবাদিকরা যেটা শুরু করে সেটা একটা দিয়ে যে দুই পক্ষ থেকে দুই ভাবে বিবেচনা করা হয়। একটা আমরা বলি যে যে কোনো মুদ্রারই দুইটা পিঠ থাকে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের তার যে অভিযোগ, সেই অভিযোগের পক্ষে অনেকে থাকবেন, অনেকেই আপনার বলবেন যে এটা ঠিক হয় নাই, এটা কাজটা আহ অন্যভাবে করা যেত, তাকে সেই সম্মান দেওয়া যেত। আবার যারা এখন সেই গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান যিনি ছিলেন, তারপরে তার বয়সের আহ, অবস্থান বিবেচনা করে, এবং আমাদের দেশের একেবারে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, উচ্চ আদালত পর্যন্ত গিয়েও সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস হেরেছেন। এখন তার সেই পদকে তিনি আর ফেরত পাননি। তারপর থেকে তো আপনারা জানেন যে নানান ধরনের, তার আপনি যেটা বললেন যে একটা তো একটা মামলা হচ্ছে। তো তারা বলবেন যে আমরা তো যেমন সরকারের দিক থেকে যদি মনে করেন, তারা বলবেন যে আমরা তো আদালত যেটা করেছি, এখন আদালতের কাছে আমরা গিয়েছি, উনি গিয়েছেন, তিনি হেরেছেন। এবং আমরা যদি একটা দেশে বাস করি,
তাহলে তো ধরুন আমরা যতই আমাদের অন্য রকমের চিন্তা থাক না থাক, আমাদের আদালতের উপরে, সর্বোচ্চ আদালতের উপরে তো আমাদের শ্রদ্ধা থাকতেই হবে। আমি এই পর্যায়ে যেটাকে এইভাবে দেখছি, এবং এটা সাধারণ মানুষই কিন্তু এটার মধ্যে, এখানে কিন্তু আরেকটা পক্ষ আছে। সেই পক্ষটা হচ্ছে যে সাধারণ মানুষ, যারা যেমন গ্রামীণ ব্যাংকেরও যারা, এখন তো গ্রামীণ ব্যাংক তার হাতে নেই, গ্রামীণ ব্যাংকে যখন তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যারা বাংলাদেশের মূলত আহ, সম্পদহীন নারী যারা, তারা যে উপকার পেয়েছেন, তারাও কিন্তু বিবেচনা করছে গ্রামীণ ব্যাংকের এই পরিস্থিতিতে। কাজে এখানটাই হচ্ছে গিয়ে ব্যাপার, যে কে কোন ভাবে দেখছে, এই দৃষ্টিভঙ্গির একটা পার্থক্য থাকবে। হ্যাঁ, যাই হোক, আপনি বলছেন যে সাধারণ মানুষ, আমি আপনার কথার সাথে সাথে প্রথম আলোর এই রিপোর্টটার মানে সাধারণ মানুষ যে মন্তব্য করে ওখানে গিয়েছে, সেখানে লিখেছে, একজন লিখেছে সৈয়দ মাহমুদ রেজা, সে লিখেছে ফরগিভ আস। তারপরে আরেকজন আননেমড ইউজার, সে লিখছে আশ্চর্য, সব সম্ভবের দেশ বাংলাদেশ। আর নাজমুস সাকিব বলে একজন লিখছে ইতিহাস একদিন এ বিষয়ের সত্যটা তুলে ধরবে। মানে আমরা তো সাধারণ মানুষের কথা আসলে শুনতে চাই না, জানতেও চাই না। তো পত্রিকাগুলিতে এগুলি আসলে আসে। তো এটাই আর কি হুম। আমার কাছে, মানে এটাই মনে হচ্ছে যে আপনার কথার সাথে আমিও আহ মানে যে পক্ষ বিপক্ষের অনেক মত থাকবে, তাহলে কিন্তু মানে একটা তো আহ মানে মাঝামাঝি কথা বা একটা আদর্শ কথা আছে, সেটা হচ্ছে যে আসলে এরকম সম্মানীয় ব্যক্তিকে আমাদের আইন আদালতকে এতটা অসম্মানিত করতে পারেন কিনা। আমি যাচ্ছি সেলিম খান ভাইয়ের কাছে। সেলিম খান ভাই, আপনি বলেন। সাধারণ মানুষের পরিপ্রেক্ষিত থেকে যদি, সাধারণ মানুষের প্রেক্ষিত থেকে যদি আমরা বিষয়টাকে দেখতে চাই, সাধারণ মানুষ কিন্তু বিষয়টিকে দেখতে এইভাবে, আমার যেটা মনে হয় যে এই দেশে নানানো ভাবে এর চেয়ে অনেক বেশি অপরাধ করে মানুষ পার পেয়ে যাচ্ছে, যেটি আপনি শুরুতেই বললেন। কিন্তু এর চেয়ে বেশি অপরাধ করে পার পেয়ে যাচ্ছে, এর চেয়ে বেশি অপরাধ করে রাষ্ট্রীয় আনুকূল্য পাচ্ছে, এর চেয়ে বেশি অপরাধ করলে বিচার বিভাগের আনুকূল্য পাচ্ছে। সেই উদাহরণগুলো আমি পরে দিচ্ছি। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস তার আদর্শ, তার ক্ষুদ্র ঋণ প্রকল্প ইত্যাদি, এবং এগুলোর ক্যাপিটালিস্টদের কাছে বা ক্যাপিটালিজমের কাছে কতটা গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য না বা ইত্যাদি, এই বিষয়ে আমি যাচ্ছি না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র 20 থেকে 25 কোটি টাকার একটা ঝামেলায়, তার বিরুদ্ধে অভিযোগ তো তিনি এই 25 কোটি টাকা মানি লন্ডারিং করেছেন, যদিও অভিযোগটি এখনো হয়তো ওইভাবে প্রমাণিত হয়। এখন প্রশ্ন হচ্ছে যে মাত্র 25 কোটি টাকার জন্য এই লোকটিকে এইভাবে হ্যারাস করা হয়। কিন্তু পাশাপাশি সাধারণ মানুষজন দেখে যে 1.5 লক্ষ কোটি টাকা পাচার করে দেওয়া হয়, তখন সর্বোচ্চ আদালত থেকে নির্দেশনা দেওয়া হয় এরকম যে এই টাকা পাচারের বিষয়ে কোনো কথা বলা যাবে না, কোনো বিবৃতি দেওয়া যাবে না, কোনো ধরনের সংবাদ ছাপা যাবে না। আমি একটি উদাহরণ দিলাম, এটা কিন্তু সুপ্রিম কোর্ট, আমাদের দেশের সুপ্রিম কোর্ট এই ধরনের একটা নির্দেশনা দিয়েছিলেন এই 1.5 লক্ষ কোটি টাকা পাচারের বিষয়ে। 1.5 লক্ষ কোটি টাকা পাচারের বিষয়ে যখন সুপ্রিম কোর্ট এই ধরনের আনুকূল্য দেখায় সেই অপরাধীর ক্ষেত্রে, সেখানে 25 কোটি টাকার একটি অপরাধ সংগঠিত করেছেন কি করেননি এখনো পর্যন্ত প্রমাণিত না। সেই জায়গাটা তার মতো একজন ব্যক্তিকে এতটা হয়রানি করা হচ্ছে, যেটি শহীদ ভাই প্রথমেই বলেছেন একটা মানবিক বিষয়। এইটা কিন্তু মানুষ এইভাবে দেখে যে অনেক বড় বড় অপরাধী পার পেয়ে যাচ্ছেন, অথচ ছোট অপরাধী, ছোট্ট একজন অপরাধীকে নিয়ে এইভাবে টানা একটা কথা মানুষ, সাধারণ মানুষ এইভাবে বিষয়টাকে দেখে। আমিও সাধারণ মানুষের কাতারে নিজেকে ফেলে আমি বিষয়টাকে ওইভাবেই দেখছি। আমি তার অন্য অনেক কিছুকে বাদ। এছাড়া আরেকটা যেমন আছে যে সিনিয়র সিটিজেনদেরকে সারা পৃথিবীতে কিন্তু একটু সম্মান দেওয়া হয়। সেই ক্ষেত্রে উনি 84 বছরের একজন মানুষ। এটাই বলছিলাম, তাকে আমেরিকার তার অনেক সিনিয়র প্রমাণ সিটিজেনদেরকে। হওয়ার পর তাকে নিয়ে যে গেল গারদে, হ্যাঁ, হ্যাঁ, সেটা সেটাই সেটাই। ঠিক আছে, কিন্তু প্রমাণ হওয়ার আগেই তাকে আগেই নেওয়া, তাকে এটা লোহার আসলে গারদে তোলা বা ইত্যাদি আমাদের ইত্যাদি। জন্যই অনেক অসম্মান আমারই মনে হয়েছে। যাই হোক, এটা এই নিশ্চয়ই একটা জিনিস ভবিষ্যতে আমি দেখবে। একটি ছোট্ট উদাহরণ, ছোট্ট রেফারেন্স দিতে চাই। আমাদের দেশে কিন্তু ধনী লোকদের অনেক সুবিধা আছে। আর আমাদের দেশে এই দুর্বৃত্ত রাষ্ট্রের ধনীরা তো দুর্বৃত্তই। তাদের সুবিধা যেমন, তারা যদি কোনো জমি রেজিস্ট্রি করতে চান, তাদের কিন্তু আদালতে যেতে হয়, সাব রেজিস্ট্রি অফিসে যেতে হয়। তারা কমিশন করতে পারে, কারণ তার টাকা আছে, তিনি সাব রেজিস্ট্রারকে তার বাসায় নিয়ে আসতে। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন লোককে কিন্তু লোহার গারদে দাঁড়িয়ে স্টেটমেন্ট দিতে হচ্ছে, কনফেস করতে হচ্ছে, কিংবা আত্মপক্ষ সমর্থন করতে হচ্ছে। ডিফারেন্সটা এই জায়গায়। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রেক্ষিতে এখনো অত বড় দুর্বৃত্ত হয়ে উঠতে পারে, দুর্বৃত্ত হিসেবে স্বীকৃতি পান নাই।
তিনি যদি রাষ্ট্রের কাছে দুর্বৃত্ত হিসেবে স্বীকৃতি পেতেন তাহলে তার এই ঝামেলাটা হতো তিনি আরেকটি কথা বলেছেন যে মহাকাব্যে কিছু দেবদেবী থাকে, তারা অভিশাপ দেয়, যাদের অভিশাপ দেয় তারা অভিশপ্ত জীবন যাপন করে। আমার মনে হচ্ছে আমিও মহাকাব্যের অংশ হয়ে গেছি এবং দেবদেবী আমার উপর অসন্তুষ্ট হয়েছে এবং অভিশাপের কারণেই আজ আমি এখানে। ফরিদ ভাই এই কথা বলছিলেন। এই এই কথা বলে উনি আসলে আহ কি বুঝাতে চেয়েছেন বলে আপনারা মনে করেন? ফরিদ ভাই, আপনি একটু যদি বলতেন। দেখুন, উনি, এই কথাটা আমি শুরুতেই বলেছি যে এই এই পরিস্থিতিতে এটার ভালো বা মন্দ এটা যদি নাও আলোচনা করি, এটার পরিস্থিতিতে যে কোনো ব্যক্তি, বিশেষত ওনার মন মানসিকতার, উনি যে বয়সের কথা বললেন, এবং যিনি আন্তর্জাতিকভাবে যেখানেই যাচ্ছেন তিনি নানান ধরনের সম্মান পাচ্ছেন, স্বীকৃতি পাচ্ছেন, এতে মানুষের তো একটা ওই পরিস্থিতি তৈরি হয় যে আমি একজন আহ, নোবেল পুরস্কার বিজয়ীটা আছি, কিন্তু তারপরেও কিন্তু তিনি নিজেকে, যে আমি একজন সাধারণ মানুষ, আমি সাধারণ বাঙালিদের মতোই একজন, সেটা মনে নাও মানে করতে পারেন। তিনি নিজেকে আলাদা করে চিন্তা করবেন, আলাদা সম্মান আশা করবেন নিজের দেশের ভিতরে, মানে তার দৃষ্টিকোণ থেকে, তার প্রেক্ষাপট থেকে বলছি। কাজে সেটা মানে তার দিক থেকে এটা আমি মনে করছি যে বেশ কয়েকবার তো তিনি আদালতে যাচ্ছেন। এর আগে শ্রম আদালতেও তার কিন্তু একটা হুম হুম। সাজা হয়েছে, এবং সেই সাজার ফলে তিনি আবার জামিনও পেয়েছেন। তো তখন যতটা না তিনি এতটা আবেগ আপ্লুত হয়েছেন, আমি দেখলাম যে গতকাল তার বক্তব্যের মধ্যে অনেক ধরনের আবেগের একটা ব্যাপার আছে। এবং সেই আবেগটা বলো, যেটা আমি বললাম যে আহ, যে কোনো মানুষেরই কিন্তু তার অধিকার আছে, সে যদি অপরাধও করে তারও অধিকার আছে। এটা বলা না করলো, আর এগুলো তো বিচারের প্রক্রিয়ার মধ্যে আছে, এখনো শেষ হয়নি। আমরা তখনই যাব যদি তার বিরুদ্ধে শাস্তিটা হয়ে যায়, বিচার তখনই জানা যাবে যে তিনি দোষী না নির্দোষ। রাইট রাইট। যতদিন পর্যন্ত যে কোনো আইনে যে আপনার বিচার প্রক্রিয়া মানে যখন শেষ না হওয়া পর্যন্ত, আমরা, আপনি জানেন যে আমরা সাংবাদিকরাও সেইভাবে করি, আমরা কাউকে দোষী বলতে পারি না। এবং খুন করেও কিন্তু যারা খুনের বিচারের আদালতে দাঁড়ায়, তখন কিন্তু যতক্ষণ পর্যন্ত আদালত এই সাব্যস্ত মানে এই রায় না দিচ্ছে যে তিনি খুনি, ততদিন পর্যন্ত কিন্তু আমরা খুনি হিসেবে তাকে লিখতে পারি না। আমরা বলি যে আহ, অভিযোগ, সন্দেহ তার বিরুদ্ধে ভাজন, খুনের অভিযুক্ত, অভিযোগ আছে। হুম। আহ, অভিযোগ আছে, অভিযুক্ত, তাই সেভাবে এই জিনিসটাকে বিচার করতে হয়। যদিও আমরা আমাদের দেশে এখন আমি নিজে যেহেতু সাংবাদিক বিনবি, আপনিও, আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে ব্যাপারটা আমরা খুব সরলীকরণ করে ফেলি। আমরা পুলিশ যদি বলে যে ইনি খুন করেছেন বা উনি খুনে অভিযুক্ত, আমরা অনেক সময় যে সেই ব্যক্তিকে খুনি হিসেবে চিহ্নিত করি, বলে ফেলি। আহ, হুম করে ফেলি। আমরা সম্প্রতি যদি দেখেন আনার হত্যা, আমাদের সংসদ সদস্য আনোয়ার রাজিন, হুম। সেখানে হয়তো আহ, এখনো আমরা তার মরদেহ কোনো অংশ বা কিছুই কিন্তু পাওয়া যায়নি। কিন্তু আমরা আহ, আপনি যদি দেখবেন, আমি দেখেছি যে যেমন ভারতীয় পত্র পত্রিকাতেও, অনেক পত্র পত্রিকাতে, এবং বিদেশি গণমাধ্যমে আমি যখন দেখেছি, তারা কিন্তু এখনো বলছে যে এটা অ্যালেজড একটা মার্ডার, অ্যালেজড মার্ডার। হুম। এখনো কিন্তু তারা বলছে না পুরোপুরি যে উনি খুন হয়েছেন। এবং যাদেরকে ধরা হয়েছে তাদেরকে বলা হচ্ছে যে সন্দেহভাজন, হুম হুম হুম। সাসপেক্টেড। কিন্তু আমরা সাসপেক্টেড। আমাদের এখানে এসে আমরা দেখি না, কেউ কেউ দেখে, বেশিরভাগই কিন্তু, যেমন আমি কেন বলি যে এই কথাগুলো ডক্টর ইউনূস সাহেবের এই খানেও প্রযোজ্য, যে আমাদের এখান থেকে আমাদের গোয়েন্দা টিম গেল, তারা ওখানে বলেই ফেললো যে মাংসের টুকরো পাওয়া গেছে বা হুম হুম। চুল, মাংসের টুকরো। কিন্তু আমি আবার ভারতীয় পত্রিকা পড়লাম, সেখানে তারা কিন্তু এরকম বললো, তারা বললো যে এরকম জাতীয় কিছু একটা জিনিস পাওয়া গেছে, যেগুলো একটু সেটা, তারা মাংসের টুকরো কথাটা কিন্তু বলে, বা হুম ওই হুম। মাংসের টুকরো, মাংসের একটা ফ্লেশ সেটা থাকে। এখন হুম। এটাকে তো আমরা পড়ে ফেললাম, এখন কোনো পত্রিকায় দেখা গেলো যে হেডলাইনও হয়ে গেল, এবং গুরুত্বপূর্ণ পত্রিকা, আমরা যে পত্রিকাগুলি পড়ি সকালবেলা উঠে, যে আনারের দেহের আহ, থেকে মাংস অংশ পাওয়া গেছে। ভিতরে হুম গিয়ে হুম। দেখা গেল যে সেখানে এটা
এটা আসলে কি সেই এটা ইয়াগুলো আসলে সংবাদ মাধ্যমদেরও আসলে এই বিষয়টা সচেতন হওয়া উচিত। আমি একটু সেলিম ভাই আপনাকে ছোট্ট করে জানছি, ওই যে ডক্টর ইউনূস যে বলেছেন দেবদেবীর কথা, অভিশপ্ত জীবন, এই বিষয়ে আপনার কি মনে হয় উনি কেন এই ধরনের কথা বললেন? তো মানুষ যখন আসলে জীবন খান শেষ দিকে চলে আসে তখন তার মধ্যে আসলে রিয়েলাইজেশন হয় এটা ন্যাচারাল একটা। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে তার সারা জীবনে ক্ষুদ্র ঋণের প্রবক্তা ইত্যাদির মাধ্যমে আসলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, সরি বিশ্ব ব্রহ্মাণ্ড, এই পৃথিবীর কোন শ্রেণীর মানুষদের স্বার্থ রক্ষা করেছেন আর কাদের স্বার্থ রক্ষা করেননি, কাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, সেটা হয়তো উনি আসলে নিজে রিয়েলাইজেশন করতে পারছেন না। যে আমি এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে আসলে কাদের স্বার্থ রক্ষা, গরিব মানুষের স্বার্থ রক্ষা করেছি না বিশ্ব পুঁজিবাদের স্বার্থ রক্ষা করেছি। এই রিয়েলাইজেশনটা মনে হয় ওনার মধ্যে এসেছে, যে কারণে উনি বলেছেন যে দেবদেবী আমাকে আসলে একটা অভিশপ্ত জীবনের দিকে ছেড়ে দিচ্ছেন বা ইত্যাদি ইত্যাদি। আমার কাছে এই বিষয়টা তার আসলে এক ধরনের আবেগপূর্ণ কথাই মনে হয়, যে তিনি আশাও করেননি যে জীবন সায়ান্নে এসে তিনি এই ধরনের একটি পরিস্থিতি